শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। রাজশাহী ও রাজবাড়ীতে দরবার শরীফে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এলাকায় বিরাজ করছে উত্তেজনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতি বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে 3 দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজিজ ভান্ডারী খানকা শরীফের পক্ষ থেকে করা আয়োজনের শুক্রবার ছিল প্রথম দিন। জুমার নামাজের পর তৌহিদি জনতা পরিচয়ে একদল লোক সেখানে হামলা চালায়। তারা দরবার শরীফ ব্যাপক ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে রাজবাড়ীর গোয়ালন্দে হামলা হয়েছে। স্থানীয়ভাবে পরিচিত নুরু পাগলা দরবার শরীফ ও তার বাড়িতে ভাঙচুর করা হয়, দেয়া হয় আগুনও। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে প্রশাসনের 3টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এ সময় আহত হয় কয়েকজন। সেনাবাহিনী ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। দরবার শরীফের একটি সাইনবোর্ড অপসারণের দাবিতে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল ওই এলাকায়। সেখানে আছেন আমার সহকর্মী, রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন রুবেলুর রহমান। রুবেলুর, আপনি খোঁজখবর রাখছেন, সেখানকার সর্বশেষ খবরাখবর আমাদের একটু জানাবেন। এলাকার পরিস্থিতি আপনি এখন কেমন দেখছেন? আমি এই মুহূর্তে রয়েছি যে গোয়ালন্দ পাক দরবার শরীফের যে ইমাম মেহেদী দাবি করা যে নুরাল হক নুর ঠিক এই মুহূর্তে তার বাড়িতে রয়েছি। এখন যদি এই মুহূর্তে এখানকার পরিস্থিতির কথা বলি, তাহলে পরিস্থিতি অনেকটাই শান্ত, তবে এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছেন। সেনাবাহিনী, র্যাব, পাশাপাশি পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং এখানে কিন্তু যেখানে আমরা এসেছি সরকার আজকে কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী তৌহিদি জনতা এবং জেলা ইমাম আকিদা কমিটির ব্যানারে কিন্তু জুমার নামাজের পরে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছিল। এই ইমাম মেহেদী দাবি করা এই নুরাল পাগল কিন্তু গত মারা যাওয়ার পরে তিনি একটি বেদি তৈরি করেছিলেন, যে বেদিটা মাটি থেকে প্রায় 12 ফিট উঁচু এবং সেই বেদিতে পবিত্র কাবা শরীফের আদলে কিন্তু রং করা হয় এবং ওই রং করার কারণেই কিন্তু এবং উঁচুতে দেওয়ার কারণেই কিন্তু তৌহিদি জনতা ফুঁসে উঠেছে এবং তারপর থেকে তারা দাবি জানিয়ে আসছিলেন কবর সমতল করা এবং কবর সমতল করা, কবরের যে দেয়ালের রং কাবার আদলের রং, সেই রং পরিবর্তন এবং এই যে এখানে দরবার শরীফে যে ইমাম মেহেদী লেখা দরবার শরীফ ছিল সেটি অপসারণের। কিন্তু দরবার কর্তৃপক্ষ বিষয়টি তখন আমলে নিলে 2টি সিদ্ধান্ত মেনে নিলেও কিন্তু কবর নিচু করার বিষয়টি তারা মেনে নেন। তারপরেই কিন্তু জেলা ইমাম কমিটি আজকে কিন্তু সারা জেলাতে বিক্ষোভের ডাক দেন এবং তারা আরো ঘোষণা দেন যে আজকে যদি তাদের বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে সমাধান না হয়, তাহলে কিন্তু আগামী শুক্রবারে তারা মার্চ ফর গোয়ালন্দ কর্মসূচির ঘোষণা করেছিলেন। কিন্তু আমরা দেখেছি দুপুরের পরেই কিন্তু যারা তৌহিদি জনতা ছিল তারা কিন্তু এখানে যে গোয়ালন্দ আনসার ক্লাব, মহিউদ্দিন ক্লাব মাঠ প্রাঙ্গণ, সেখানে কিন্তু তারা জড়ো হয় এবং সেখানে তারা বিক্ষোভ নিয়ে কিন্তু পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন তারা পূর্ব ঘোষণা অনুযায়ী এখানে জড়ো হন এবং বিক্ষোভ কর্মসূচি নিয়ে কিন্তু তারা এগিয়ে আসার সময় পুলিশি বাধার মুখে তারা উপজেলা নির্বাহী অফিসার এবং পুলিশের 2টি গাড়ি ভাঙচুর করে এবং পরবর্তীতে এই নুরাল পাগলের বাড়ি এবং তার যে দরবার শরীফ সেখানে তারা হামলা করে এবং ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়। পরবর্তীতে সেনাবাহিনী এবং র্যাবের পরিস্থিতি কিছুটা শান্ত করলে বিক্ষুব্ধ জনতা আবারও কিন্তু তারা বিক্ষোভ করে বাড়ির মধ্যে প্রবেশ করে এবং যে ভণ্ড নুরালের দাবি যে এখানে যে কবর ছিল সেই কবরটি কিন্তু তারা উত্তোলন করে নিয়ে এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে নিয়ে কিন্তু ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় কিন্তু নিয়ে সেই মরদেহটি জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। রুবেলুর, এবং আপনার মাধ্যমে আমরাও সেখানকার পরিস্থিতি দেখছিলাম। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে বাদ দেওয়ার প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বিকেল 3:30টার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় মহাসড়কে অবস্থান নেয় স্থানীয়রা। বন্ধ রয়েছে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের যান চলাচল। বিক্ষোভকারীরা বলেন, বৃহস্পতিবার সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সেখানে ভাঙ্গা উপজেলার হামেরদি ও আলগি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্রুতই এই সিদ্ধান্ত প্রত্যাহার করে ইউনিয়ন দুটিকে পুনরায় ফরিদপুর 4 আসনের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। হামিরদি ইউনিয়ন এবং আলগি ইউনিয়ন নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এক বিন্দু রক্ত থাকাকালীনই আমরা নগরকান্দা যাব না। দর্শক, এখন অবরোধের কি অবস্থা সেই খবর জানবো। ফরিদপুর থেকে যোগ দিয়েছেন তরিকুল ইসলাম হিমেল।
হিমেল, অবরোধ কি এখনো চলছে? সেখানকার আন্দোলনকারীরা কি বলছেন এবং আরও যে বিষয়টি জানাবেন, যান চলাচল কি বন্ধ এখনো? আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি আসলে ঢাকা বরিশাল মহাসড়ক এবং যে জায়গাটিতে অবরোধ করা হয়েছে সেটি ভাঙা ইন্টারসেকশন। সেখানে অবরোধ করার ফলে কিন্তু ঢাকা বরিশাল ঢাকা খুলনা মহাসড়ক বন্ধ হয়ে গেছে। আমি যদি একটু পিছনে দেখানোর চেষ্টা করি যে সড়কে যে একটি সড়ক এটি ঢাকা বরিশাল মহাসড়ক, সেই মহাসড়কে এই যানজট আপনি দেখতে পাচ্ছেন কিনা, এই যানজট কিন্তু 10 কিলোমিটারেরও বেশি পিছনে চলে গেছে যতদূর আমি জানতে পেরেছি, এবং শত শত গাড়ি এখানে কিন্তু আটকা পড়েছে। একই অবস্থা এই ইন্টারসেকশনের চারদিকেরই একই অবস্থা, এবং চারদিকেই কিন্তু গাড়ি আটকে আছে এবং এখনো পর্যন্ত অবরোধ চলছে। তবে আমি যতটুকু জানতে পেরেছি, কথা বলেছি আন্দোলনকারীদের সাথে এবং স্থানীয় প্রশাসনের সাথে, তারা যেটি বলেছেন যে স্থানীয় প্রশাসন আন্দোলনকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। সন্ধ্যা হয়ে আসছে, সম্ভবত আন্দোলনকারীরা সন্ধ্যা আগেই তাদের অবরোধ তুলে নিতে পারেন এমন একটি খবর আমরা শুনেছি। তবে তারা কিন্তু অবরোধ এখনো তুলে নেননি, যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যান চলাচল এখনো বন্ধ রয়েছে। আরেকটি বিষয় যে তারা সকাল থেকে যে দাবি জানিয়ে আসছে যে তাদের ভাঙ্গা উপজেলার অর্থাৎ ফরিদপুর 4 আসনের দুইটি ইউনিয়ন, আলগি ইউনিয়ন এবং হামিরদি ইউনিয়ন, এই দুটি ইউনিয়নকে ফরিদপুরের 2 আসন অর্থাৎ নগরকান্দার সাথে যোগ করার প্রতিবাদে তারা এই সড়ক অবরোধ করেছেন। এবং তারা বলছেন যে এর আগেও ফরিদপুর 4 আসনের সদরপুর উপজেলা থেকে কৃষ্ণপুর ইউনিয়ন নামে একটি ইউনিয়নকে ফরিদপুর 2 আসন অর্থাৎ নগরকান্দার সাথে যোগ করা হয়েছিল। তারা বিভিন্নভাবে ভোগান্তির শিকার হয়েছিলেন তৎকালীন সময়ে, এবং সর্বশেষ জাতীয় নির্বাচনের আগে তাদের দাবির প্রেক্ষিতে কিন্তু সীমানা পুনর্নির্ধারণ করে সেই ইউনিয়নটি আবার পুনরায় সদরপুরের সাথে অর্থাৎ ফরিদপুরের সাথে 4 আসনে ফিরিয়ে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু আগামী ইলেকশনের আগে যে নির্বাচন কমিশন যে সীমানা পুনর্নির্ধারণের যে ঘোষণা দিয়েছিল, সেই ঘোষণার যে আলোকে এলাকাবাসীর কথা হচ্ছে, তাদের যে কথা, তাদের দাবি, সেটি মূল্যায়ন না করেই তারা নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত জানিয়েছেন, এবং এই সিদ্ধান্ত তারা দ্রুত বাতিলের দাবি জানান, না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন। ছোয়া। জি হিমেল, এবং আপনাকেও ধন্যবাদ, আপনি সকাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং নানা খবর জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 300 সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকায়ও খসড়ার মতো গাজীপুরের একটি আসন বৃদ্ধি এবং বাগেরহাটের একটি আসন কম রেখেছে ইসি। এই সীমানা অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সই করা এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। পরবর্তীতে এ প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। খসড়া তালিকায় 39টি আসনে ছোটখাটো রদ বদল আনা হয়েছিল, তবে চূড়ান্ত তালিকায় 47টি আসনে রদবদল আনা হয়েছে। এর আগে খসড়া তালিকা প্রকাশের পর সীমানা নিয়ে দাবি আপত্তি জানাতে 10 আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। সেই পর্যন্ত 33 জেলার 84টি আসন সম্পর্কিত 1185টি আপত্তি এবং 708টি পরামর্শ বা সুপারিশ পাওয়া যায়। পরে 24 থেকে 27 আগস্ট টানা 4 দিন প্রস্তাবিত নির্বাচনী এলাকার সীমানা নিয়ে দাবি, আপত্তি ও আবেদনের ওপর শুনানি শেষ করে ইসি। এলাকাবাসীর বাধার মুখে আবারও পণ্ড কক্সবাজারে বাঘখালী নদী দখল মুক্তের অভিযান। পঞ্চম দিনে অভিযান শুরুর পর সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা। আজকে দেয়া হয় বুলডোজার। পিছু হটে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা। সকালে কক্সবাজারের 6 নম্বর ঘাট ও নুনিয়ারছড়ায় উচ্ছেদ অভিযানে যায় বিআইডব্লিউটিএ। উচ্ছেদের প্রতিবাদে সড়কের টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে বিক্ষোভ করে সেখানে বসবাসকারীরা। বিক্ষোভকারীরা প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। আটকে দেয় বিআইডব্লিউটিএর বুলডোজার ও সেনাবাহিনীর 2টি গাড়ি। সবাই বাড়িতে ঢুকে আগুন লেগে দিয়ে মরে যাবো, কিন্তু আমাদের বসত বাড়ি বিটা ছাড়বো না। উচ্ছেদ করে আমি কোনো মানবো না। আজকের আমাদের প্রতিবাদ সভা চলবে, চলমান। এরা কাগজ চাইতেছে না, এরা সন্ত্রাসী করছে, এরা সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে, এগুলো আইন আমরা মানি না। আজকের জন্য বন্ধ। পরবর্তী সমস্যার দেখা করো, যারা ডকুমেন্ট আছে তাদের আজকের জন্য রোডটা ক্লিয়ার করে দেবে। বিক্ষোভকারীদের দাবি, বাঘখালী নদীর ভাঙনে তারা এমনিতেই ক্ষতিগ্রস্ত। এ অবস্থায় উচ্ছেদ না করার দাবি জানান তারা। উচ্ছেদের একটা নিয়ম আছে, আমাদেরকে নোটিশ দেন, আমাদের সাথে বসেন, পরামর্শ করেন, এরপরে যতটুক জায়গা আপনাদের নদীর অতটুক নিয়ে নেন। না দেখে হঠাৎ করে বলতেছে যে উচ্ছেদ চলে যেতে হবে। আমরা কি এখানে রোহিঙ্গাদের রাস্তা আছে, এখানে আমাদের রাস্তা নেই। নদীর জায়গা যেটুকু ওটা ম্যাপ করে নদীর জায়গা নদীরগুলো
জায়গাগুলো আমাদেরকে দেওয়া হোক। এখানে যারা মুরব্বী খতিয়ান মুক্ত যারা মানুষ ঢুকছে এদের সাথে বসে পরামর্শ করে এরা সহযোগিতা করে এগুলো ভেঙে দেবে। বিক্ষোভকারীদের বাধার মুখে এক পর্যায়ে পিছু হটে সেনাবাহিনী ও বিআইডব্লিউটিএ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। আরএস মূলে জমি জরিপ করেই তো এটা সবাই তো একই কথা বলতেছে। এটা আদালতের তো আমরা মহামান্য আদালত নির্দেশ মানি, কিন্তু অতি উৎসাহী হয়ে কেউ এইসব কাজ করতেছে যাতে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারকে ব্যাঘাটাই ফেলা যায়। এর আগে গত সোমবার থেকে বাকখালী নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ ও কক্সবাজার জেলা প্রশাসন। বুধবার উচ্ছেদে বাধা প্রদান এবং হামলার ঘটনায় এরই মধ্যে 2টি মামলা করেছে বিআইডব্লিউটিএ ও পুলিশ। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। ছুটির দিনে জমজমাট ডাকসু নির্বাচনের প্রচার কার্যক্রম। বিভিন্ন হলের মসজিদে জুমার নামাজ আদায় শেষে জনসংযোগ করেন প্রার্থীরা। এর আগে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। এতে নির্বাচনী লড়াইয়ে চলছে নতুন সমীকরণ। শুক্রবার সকালে ছুটির আমেজ। বেলা 11টার আগে প্রার্থী কিংবা ভোটার খুব একটা দেখা নেই কারো। 2-1জনকে দেখা মেলে ডাকসু ভবনের সামনে করেন জনসংযোগ। কত নিয়ম ভঙ্গের একদম আপনার বলবো ছড়াছড়ি। কারোর জন্য একদিন বাড়িয়ে দেওয়া হয়, কেউ ফেস্টুন টানা সেটা তুলতে পারে না, একদিন সময় লাগে। প্রশাসন চেপে ধরছে, টুটি চেপে ধরছে যারা স্বতন্ত্র প্রার্থী তাদেরকেই প্রায় তাদেরকে শোকজ করছে, কিন্তু যাদের রাজনৈতিক ব্যাকআপ আছে বা মাদার পার্টি আছে তাদের ব্যাপারে প্রশাসন চুপ থাকছে। কিছুক্ষণ পরেই জরুরি সংবাদ সম্মেলনের ডাক বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ ও সমন্বিত শিক্ষার্থী সংসদের 2 জিএস প্রার্থীর। গুঞ্জন, তবে কি ভোটের মাঠে নতুন সমীকরণ? আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে ইনশাআল্লাহ। দুজনেই জানান অভ্যুত্থানের সম্মুখ সারিতে যারা ছিলেন তাদের বিজয়ী হওয়াটা খুবই দরকার। তারাই ভালো বুঝবেন শিক্ষার্থীদের ভালো মন্দ। আমার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না যে আমি কোনো প্যানেলকে ভেঙে এখানে চলে আসব। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিমাতা সুলভ আচরণ করেছে। সবাই আমাদেরকে নানাভাবে সাজেস্ট করেছিলেন যে আমরা যাতে একত্রে মুভ করি, যে কোনো ফরম্যাটে হোক। মাহিন ভাই সেই জায়গায় সহযোগিতা করেছেন, তিনি তার বড় মনের পরিচয় দিয়েছেন। জুমার নামাজের পরে জমে ওঠে গণসংযোগের মাঠ। ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী নামাজ আদায় করেন মুহসিন হলে, তুলে ধরেন তার প্যানেলের ভাবনা। বাংলাদেশব্যাপী একটা গুজব ছড়ানো হচ্ছে, যে অপচেষ্টা চালানো হচ্ছে, সেটা নিয়ে নির্বাচন কমিশনের উচিত গোটা জাতিকে সতর্ক করা। শিবির মনোনীত ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম নামাজ আদায়ে যান সূর্য সেন হলে। এছাড়াও বাক্সাস মনোনীত ভিপি প্রার্থীও সূর্য সেন হলে গণসংযোগ করেন। বিভিন্ন হলে স্বতন্ত্র প্রার্থীরাও ভোট চান। ছিল আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। আমাদের যে বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়া সেটাকে ট্রান্সপারেন্ট করা। এখানে নিয়োগ হবে বিশ্ববিদ্যালয়ে মেরিটোক্রেসির ভিত্তিতে, কোনো দলীয় বিবেচনায় অথবা দলীয় পরিচয়ের মাধ্যমে এখানে নিয়োগ হবে না। আপনি আমার ভাগ্য নির্বাচন করুন, যেন কেউ আপনার এই যে নির্লিপ্ততা নির্বিকার মনোভাবকে কাজে লাগিয়ে আপনার ভাগ্যকে নিয়ে সিনিমিনি খেলা না করতে পারে। ডাকসু নির্বাচন কমিশন বলছেন আচরণবিধি লঙ্ঘন এবং সাইবার বুলিং এর ব্যাপারে ছাড় দেয়া হচ্ছে না। ভোটারদের ভুল এড়াতে মক ভোটিং এর কথাও জানায় কমিশন। আগামী রবিবার 12টায় ভোটদান কিভাবে হবে সেই বিষয়ে জ্ঞান দিবেন, নলেজ দিবেন, যাতে তারা বুথে গিয়ে অথবা কেন্দ্রে গিয়ে লাইনে গিয়ে নির্বিঘ্নে ভোট দিয়ে আসতে পারে। কমপক্ষে 40,000 ভোটারের এই নির্বাচনে সবার প্রত্যাশা কোনো গোলযোগ কিংবা বিশৃঙ্খলা ছাড়াই হবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। গুঞ্জন আছে আগামী 2-1 দিনের মধ্যে অনেক প্রার্থী হয়তো অন্য প্রার্থীকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়াতে পারেন। তাতে তৈরি হবে নতুন সমীকরণ। সেই সমীকরণের মেলবন্ধনে শেষ পর্যন্ত 9 সেপ্টেম্বরের ভোটে কে বিজয়ী হন সেটি এখন দেখার বিষয়। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম। এবার একটু সরাসরি যোগ দিতে চাই রেদওয়ান আহমেদের সাথে। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রেদওয়ান, আপনি সকাল থেকে খোঁজখবর রাখছেন, প্রার্থীদের দেখছেন, তাদের প্রচারণা দেখছেন, একটু জানাবেন। এবং আজকে কোথায় গণসংযোগ করেছে কারা, একটু জানাবেন আমাদের বিস্তারিত।
মূলত বিকেলের পর থেকে কিন্তু আসলে প্রার্থীদের যে প্রচারণা সেটি কিন্তু জমে উঠেছে। যদিও আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু ঢিলেঢালাভাবেই চলছিল, মূলত জুমার নামাজের পর থেকেই তাদের যে মূল প্রচারণা, প্রার্থীরা বিভিন্ন মসজিদে নামাজ পড়েছেন এবং নামাজের পরপরই কিন্তু তাদের যে প্রচারণা সেটিতে বেরিয়ে গিয়েছিলেন এবং তারপর পরে তারা বিভিন্ন ধরনের ভোটারদের উদ্দেশ্যে তাদের যে বার্তা সেটি কিন্তু আমাদেরকে দিয়েছেন এবং তারপর পরে আমরা দেখেছি যে প্রধান যে রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলনে আমাদের যেটি জানিয়েছেন যে রবিবার অর্থাৎ 7 তারিখ সেই দিন কিন্তু একটি ডামি নির্বাচনের ব্যবস্থা করা হবে, যার মাধ্যমে আসলে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু আসলে একটি সুনির্দিষ্ট পথরেখা পেয়ে যাবেন, যেখানে আসলে তার রূপরেখা পেয়ে যাবেন তারা আসলে কিভাবে সেই ভোটটি প্রদান করবেন এবং সেটি আসলে যারা ভোটার রয়েছেন এবং নতুন ভোটার রয়েছেন তাদের কাছেই সেই বিষয়টি সুস্পষ্ট করার জন্য কিন্তু তাদের এই পরিকল্পনা। ঠিক তার পরপরই এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচনী বিতর্ক, সেই বিতর্কটি কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এই টিএসসিতে এবং প্রতিটি প্যানেলেরই যে জিএস প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এই বিতর্কতে আজকে অংশ নিয়েছেন এবং তাদের যে নির্বাচনী ইশতেহার পাশাপাশি তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেগুলো তারা দর্শকদের সামনে তুলে ধরেছেন এবং যুক্তিতর্ক দিয়ে আসলে তারা উপস্থাপন করেছেন যে তাদের সেই প্রতিশ্রুতি তারা কিভাবে বাস্তবায়ন করবেন। মূলত এই যে নির্বাচনের যে বিতর্ক, সেই বিতর্ক শেষে কিন্তু প্রার্থীরা যার মতো বেরিয়ে গেছেন তাদের নির্বাচনের প্রচারণায়। কেউ হয়তো টিএসসিতে আছেন, কেউ মধুতে গেছেন, তারা বিভিন্নভাবে তাদের প্রতিটি শিক্ষার্থীদের দ্বারে দ্বারে তারা যাচ্ছেন এবং তাদের যে নির্বাচনী ইশতেহার সেগুলো পৌঁছে দিচ্ছেন সবার কাছে কাছে এবং সবাই মোটামুটি আশাবাদী যে নির্বাচন এখন পর্যন্ত তাদের সবারই প্রত্যাশা যে নির্বাচনটি সুষ্ঠু হবে এবং এই সুষ্ঠু নির্বাচনের ফলে তাদের যে মনোনীত প্রার্থী তারা আসলে এই ভোটের মধ্য দিয়ে উঠে এসে তারা আসলে আগামী দিনের প্রতিনিধিত্ব করবেন, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জি রেদওয়ান, এবং এখনো যে প্রচারণা চলমান সেটিও জানাচ্ছিলেন আপনি, যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর মাত্র 5 দিন বাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের। দুপুরের পর ক্যাম্পাসের শহীদ মিনার, বটতলা সহ বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। সাপ্তাহিক ছুটির দিনের সকাল থেকে প্রচারণায় ছিল কিছুটা ঢিলে ভাব, তবে দুপুরে জুমার নামাজ শেষে জনসংযোগ বাড়ে। নির্বাচনের প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ভোট দাবি করে নিজেদের পক্ষে নানান যুক্তি তুলে ধরেন প্রার্থীরা। আচরণবিধিতে ক্যাম্পাসে যে কোনো ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধের কথা বলা হয়েছে। আবার নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া সর্বোচ্চ 25 জনের বেশি একসঙ্গে জমায়েত হওয়া যাবে না। ফলে নির্বাচনী আমেজ কিছুটা কোণঠাসা বলে মনে করছেন প্রার্থীরা। আমাদের নির্বাচনী আচরণবিধিতে আছে যে 25 জনের বেশি জমায়েত হওয়া যাবে না। তো এই জায়গায় আমরা যদি দেখি একটা প্যানেলে আমাদের 25 জন মেম্বার আছে, তো এটা আমাদের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। 33 বছর পর একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে পরিমাণ একটা আমেজ দরকার, আমেজের সৃষ্টি হয়েছে কিন্তু আসলে কাঙ্ক্ষিত মানের আমেজটা এখনো সৃষ্টি হয় না। তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে আসলে নির্বাচনী বিধি নিষেধের কারণে এটা হচ্ছে। আওয়ামী লীগের সাথে আতাতের মাধ্যমে কেউ নির্বাচন বানচাল করতে চাইলে তাদের প্রতিহত করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি বলেন, এখনও ষড়যন্ত্র শেষ হয়নি। দিল্লির প্ররোচনায় নানা কায়দায় নির্বাচন বানচালের চেষ্টা চলছে। জামাতকে রাজনৈতিক কৌশল পরিবর্তনের আহ্বান জানান ফারুক। বলেন, অতীতের ভুলভ্রান্তির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের। কখনো পিআর, কখনো গণভোট না হলে নির্বাচনে যাব না, এমন দাবি থেকে সরে আসার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। আরও বলেন, জনগণ ভোট দিতে পারলে নিরঙ্কুশ জয় লাভ করবে বিএনপি। আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। রাজনীতিবিদরা চিকিৎসার জন্য বিদেশে যান বলেই দেশের চিকিৎসার ওপর মানুষের আস্থা কমেছে, এমনটা মনে করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ইব্রাহিমপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দেন জামাত আমির। বাইপাস সার্জারির প্রায় 1.5 মাস পর প্রথম জনসমক্ষে তিনি বলেন, সাধারণ মানুষের বিদেশ যাওয়ার সক্ষমতা নেই,
তারা দেশের চিকিৎসায় ভরসা রাখেন। স্বাস্থ্য সেবার ওপর মানুষের বিশ্বাস ফেরাতে নিজের অসুস্থতার সময় দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান ডাক্তার শফিকুর রহমান। রাজনীতিকরা দেশের চিকিৎসা নিলে কাঠামোগত ত্রুটিগুলো দূর হতো বলেও মনে করেন জামাতের আমির। একটু সামর্থ্য যাদের আছে তারা হুড়মুড় করে বিদেশের দিকে দৌড়াবে। তারা যদি আমাদের চিকিৎসক সমাজের উপর আস্থা না রাখেন তাহলে আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ নিজেদের ব্যাপারে আস্থাশীল হবেন কিভাবে? নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর কসম আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব নয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে শুক্রবার হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আহতদের চিকিৎসার খোঁজখবর নেন, কথা বলেন পরিবারের সাথে। পরে মতবিনিময় সভায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে জোবরা গ্রামবাসী সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থীদের দেখতে সকালে নগরীর পার্কভিউ হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন, কথা বলেন পরিবারের সাথে। পরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে যান উপদেষ্টা। বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পরে মতবিনিময় সভায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। 3টা বাচ্চা একেবারে মরণপণ অবস্থার মধ্যে চলে গেল। এত অসুস্থ আমরা হয়ে গেলাম। আমরা শুধু অসুস্থ হয়ে নাই, আমরা অ্যারোগেন্ট হয়ে গেছি, আমরা ক্রিমিনাল টাইপের হয়ে যাচ্ছি। চট্টগ্রামে প্রয়োজনের তুলনায় সরকারি হাসপাতালের স্বল্পতা এবং সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্স সংকটের কথাও তুলে ধরেন উপদেষ্টা। ঢাকায় যেমন বিশেষ বিশেষ কিছু হাসপাতাল আছে, সরকারের অনেকগুলো হাসপাতাল আছে, চট্টগ্রামে সেরকম কিছু তৈরি হয়ে আসে নাই। একটা অ্যাক্সিডেন্ট হলে কঠিন অবস্থার মধ্যে পড়লে তাকে ঢাকায় পাঠাতে হয়, নিউরো কিছু হলে তাকে ঢাকায় পাঠাতে হয়। এটা আমাদের জন্য লজ্জাস্কর। কেন নাই? এগুলো তো আমরা একটা একটা করে করতে পারতাম। সরকারি হাসপাতালে চিকুনগুনিয়া টেস্টের ব্যবস্থা না থাকার কারণ ব্যাখ্যা করেন উপদেষ্টা। পাশাপাশি চিকিৎসকদের কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল ও মানবিক হওয়ার পরামর্শ দেন। আমাদের সরকারের সব ওষুধ দিতে পারে না, সব টেস্ট করতে পারে না, সব সরঞ্জাম আমাদের নাই। সরকারি লেভেলে যেটা দেখি, যেটা আমার কাছে কখনোই পছন্দ নয়, দীর্ঘসূত্রিতা। এই যে আমি একটা অর্ডার করব, যন্ত্রপাতি যে বাইরের থেকে আনবো, এটাকে আমরা চাচ্ছি যাতে সঠিকভাবে জিনিসটা হয়, ইজিপির মাধ্যমে হয়। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানীর কদমতলী থেকে অপহরণের শিকার 12 বছরের এক শিশুকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব, আর গ্রেফতার করা হয়েছে এক অপহরণকারীকে। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে র্যাব 10-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস.এম. হাসান সিদ্দিকী। অপহরণের শিকার শিশুটি মাদ্রাসায় লেখাপড়া করে। গেল 1 সেপ্টেম্বর কদমতলী থেকে শিশুটিকে মোবাইল গেম, চকোলেট ও খাবারের প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। 40,000 টাকা মুক্তিপণ দাবি করলে সেটি পরিশোধও করে শিশুর পরিবার। আর বিষয়টি র্যাবকে জানালে 17 ঘন্টা পর সিদ্ধিরগঞ্জের একটি বাসা থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। সে মূলত টাকার জন্যই হচ্ছে যে অপহরণটা করেছে। ছেলেটা হচ্ছে যে যেহেতু শিশু আর কি, সো হচ্ছে তাকে মোটিভেট করেই নিয়ে গিয়েছে আর কি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখন পর্যন্ত আমরা পাইনি। সে বলেছে যে সে একাই করছে আর কি। রূপপুর গ্রিন সিটি প্রকল্পের আলোচিত অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় উপসহকারী প্রকৌশলী শাহিন উদ্দিনকে বাধ্যতামূলক অবসর এবং আলমগীর হোসেনকে নিম্ন বেতন গ্রেডে অবনমন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির কথা জানানো হয়, যেখানে বলা হয় উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহিন উদ্দিন এবং মোহাম্মদ আলমগীর হোসেন রাজশাহী গণপূর্ত জোনে কর্মরত থাকা অবস্থায় 2019 সালে নির্মাণাধীন রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ ওঠে। 20 ও 16 তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং সেগুলো ভবনে উঠাতে অস্বাভাবিক খরচের বিষয়টি তদন্তে সে সময় গণপূর্ত অধিদপ্তর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে আলাদা 2টি তদন্ত কমিটি করা হয়, যাদের প্রতিবেদনে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি প্রমাণিত হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী সরাসরি জড়িত থেকে দায়িত্ব পালনে অবহেলা করায় মোহাম্মদ শাহিন উদ্দিনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। আরেক উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলমগীর হোসেনকে নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ করার কথাও জানায় মন্ত্রণালয়।
উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশিদের। অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন আরও একদল বাংলাদেশি। এ দফায় যুক্তরাষ্ট্র থেকে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের বহন করা বিমানটি বৃহস্পতিবার রাত 11:30টার দিকে অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ৩০ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ১ জন নারী অভিবাসী রয়েছেন। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের অভিযোগে দেশটি থেকে ফেরত পাঠানো হয়েছে তাদের। এ সময় ফেরত আসা কোনো অভিবাসী গণমাধ্যমে কথা বলেননি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত ৩ ধাপে ১৮৭ জন প্রবাসী দেশে ফিরে এসেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি সহ বহু দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন ২,০০০-এর বেশি মানুষ। হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক। কয়েকটি গ্রামের বেশিরভাগ বাড়ি ঘর ধসে পড়েছে। ফলে হাজার হাজার মানুষের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। দুর্গত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ত্রাণ পৌঁছাতেও বেগ পেতে হচ্ছে। ফলে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। আর এমন পরিস্থিতিতে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাঁবু, কম্বল, শীতবস্ত্র, বিশুদ্ধ পানিসহ পাঠানো হয়েছে শুকনো খাবারও। বন্ধুপ্রতিম দেশের এই মানবিক বিপর্যয় মর্মাহত বাংলাদেশ। রোববার রাতে শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হয় আফগানিস্তানের পূর্বাঞ্চল। ধ্বংসস্তূপ থেকে প্রতিদিনই মরদেহ বের করছেন উদ্ধারকর্মীরা। এ পর্যন্ত ২,০০০-এর বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৩৫০০। ৮,০০০-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। এ অবস্থায় সহযোগিতা চেয়েছেন আফগান সরকার। ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুর্গতদের জন্য ১১ টন মানবিক ত্রাণ সহায়তা পাঠিয়েছে সরকার। সকালে একে খন্দকার ঘাঁটি থেকে বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে এসব ত্রাণ সামগ্রী পাঠানো হয়। ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু ৫০টি, কম্বল ২৫০টি, শীতবস্ত্র ৩৬০ কেজি, খাবার পানি ১,০০৮ লিটার, শুকনো খাবার ৬,৫২৫ কেজি, কাপড় ৫৭ কেজি, বিস্কুট ৭৪ কেজি, মিল্ক পাউডার ১৩৫ কেজি, নুডলস ৯৩ কেজি, ঔষধ ১২৫ কেজি। সরকার জানায়, আফগানিস্তানে ভূমিকম্পে হতাহতের ঘটনায় মর্মাহত বাংলাদেশ। এই সহযোগিতা ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কমাতে কিছুটা হলেও সহায়ক হবে। বাংলাদেশ সরকার ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এসব ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। এই মহতী উদ্যোগের অংশীদার প্রধান উপদেষ্টার কার্যালয়, বিজেএমইএ ও প্রাণ আরএফএল গ্রুপ এর প্রতি সশস্ত্র বাহিনী বিভাগ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। বন্ধুপ্রতিম দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত। কাবুল বিমানবন্দরে ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজই দেশে ফিরবে পরিবহন বিমান। জানানো হয়, ভবিষ্যতেও বৈশ্বিক মানবিক প্রয়োজনে সাড়া দেবে বাংলাদেশ। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। পটুয়াখালীতে প্রবাসীর বাসায় ডাকাতি ও গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ঝিনাইদহের শ্যামকুর সীমান্ত এলাকা থেকে প্রথমে কাউসারকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে রাজধানী থেকে শওকত ও পটুয়াখালী থেকে আশিস গাইনকে গ্রেফতার করা হয়। মামলায় বলা হয়, গত ১৪ জুলাই কলাপাড়া উপজেলায় এক প্রবাসীর বাড়িতে হানা দেয় ডাকাত দল। নগদ টাকা ও সোনালঙ্কা লুটের পাশাপাশি প্রবাসী স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে আসামিরা। রাজশাহীর মোল্লাপাড়ায় পাহাড়িয়া নৃগোষ্ঠীকে উচ্ছেদ পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। দুপুরে পাহাড়িয়া পল্লীতে এই মানববন্ধন হয়। বক্তারা বলেন, প্রায় ৫৩ বছর ধরে বংশ পরিক্রমায় অন্তত ২০টি পাহাড়িয়া পরিবারের বাস এলাকাটিতে। অথচ হঠাৎ করেই ভূমিদস্যুরা এই জমিটি তাদের বলে দাবি করছে। এর আগেও বিভিন্ন সময় এই জমি দখলের ষড়যন্ত্র করেছিল তারা। রাজনৈতিক পট পরিবর্তনের সুবিধা নিয়ে আবারও মহলটি সক্রিয় বলে অভিযোগ করেন বক্তারা। এই অবস্থায় কোথায় যাব, কোন জায়গায় যাব, এখন যাবার মতন তো বুদ্ধি হয়েছে না। আমরা দাঁড়িয়েছি ভূমিদস্যুতার বিরুদ্ধে এবং ৫৩ বছরে এখানে বংশ পরাক্রমায় বসবাসকারী যে পাহাড়ি সম্প্রদায়, তাদের উচ্ছেদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে, সেই উচ্ছেদের বিরুদ্ধে।
নাটোরে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার কারণ খতিয়ে দেখছে আইইডিসিআর এর প্রতিনিধি দল। দুপুরে সদর হাসপাতালে পৌঁছায় 4 সদস্যের প্রতিনিধি দলটি। এরপর ডায়রিয়ায় আক্রান্তদের নমুনা সংগ্রহ করেন। এরপর রোগী ও চিকিৎসকদের সাথে কথা বলে দলটি। এর আগে গত মঙ্গলবার থেকে পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকার বাসিন্দারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 40 জন শিশু, 97 জন নারী ও 100 জন পুরুষ। এরই মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শতাধিক। গত 2-3 দিন যাবত আমার বড় বাবুটা অসুস্থ, আজকে একটু ভালো সে, আর ছোট বাবুটা গতকাল রাত থেকে অসুস্থ। চিকিৎসা করার পরে রোগী বাড়িতে ফিরে যাচ্ছে, কিন্তু শারীরিকভাবে খুব অসুস্থ, খুব দুর্বল, সে একা চলতে পারছে না। সব ধরনের রোগীরই আমরা এখানে চিকিৎসা দিচ্ছি। যারা মৃদু বা মাঝারি তারা এখান থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন, যারা তীব্র তারা এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন এবং সুস্থতার হার আগের চেয়ে ভালো। কৃষকের আলুর ন্যায্য দাম নিশ্চিতে কাজ করছে সরকার, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে জয়পুরহাটের গোপীনাথপুরে তিনি বলেন, কৃষকের ন্যায্য দাম নিশ্চিত ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় টিসিবির মাধ্যমে সীমিত আকারে আলু বিক্রি করা হবে, সেই সাথে রপ্তানির ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আলু রপ্তানি করতে পারলে একদিকে যেমন সংকট দূর হবে, তেমনি কৃষকও উপযুক্ত দাম পাবেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। আগামী 1-2 মাসের মধ্যে, 1 মাসের ভিতরে হয়তো আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে। আলু কিনে আমরা টিসিবির মাধ্যমেও বিতরণের চেষ্টা করছি, টিসিবিও আলু কিনবে এবং এট দ্য সেম টাইম রপ্তানিরও লক্ষ্য নিয়ে কাজ করছে। আজ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের 54তম শাহাদাত বার্ষিকী। সকালে নড়াইলে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানায় প্রশাসন, পুলিশ ও মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়। 1971 সালের এই দিনে মুক্তিযুদ্ধে যশোর সেক্টরে পাকিস্তানি সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে জীবন উৎসর্গ করেন নূর মোহাম্মদ। এই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে দেশের সর্বোচ্চ সামরিক খেতাব বীরশ্রেষ্ঠ উপাধি দেয়া হয়। সাপ্তাহিক ছুটি দিনে পর্যটকদের ভিড়ে মুখর পর্যটন কেন্দ্রগুলো। এ বিষয়ে আরও জানাবেন আমার সহকর্মী চট্টগ্রামের ফয়েজ লেক থেকে যোগ দিচ্ছেন মামুনুর রশিদ অভি। ছুটির দিনে দর্শনার্থীদের সমাগম কেমন এবং শিশুদের উচ্ছ্বাস কতটা দেখছেন? সমাগম অনেক বেশি, অর্থাৎ আমি যখন বিকেল বেলা এসে এই জায়গাটাতে এসেছিলাম চিড়িয়াখানায়, সেখানে একেবারে হাজারো মানুষ ছিল। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেক্ষেত্রে মানুষ অনেকাংশেই কমে গেছে এবং পাশে আমরা রয়েছে আরেকটি ফয়েজ লেক কনকর্ডে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সমস্ত পরিবার রয়েছেন তারা কিন্তু তাদের সদস্যদের সাথে নিয়ে এখানে এসেছেন। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখেছি তারা অনেক বেশি উচ্ছ্বসিত বিকালের এই সময়টাতে একেবারেই ভালোভাবে পরিবারের সাথে সময় কাটানোর জন্য। এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, বাচ্চারা এই জায়গাগুলোতে উঠে তারা বিভিন্নভাবে তাদের যে আনন্দ সেটি তারা প্রকাশ করছেন। এবং বিশেষ করে আপনি যেহেতু বলছিলেন যে সাপ্তাহিক ছুটির দিন, সেক্ষেত্রে এই ছুটির দিনগুলোতে চট্টগ্রামের প্রধান যে বিনোদন কেন্দ্রগুলো তার মধ্যে অন্যতম এই ফয়েজ লেক। এই জায়গাগুলোতে মানুষজনের আনাগোনা অনেকাংশে বেশি থাকে এবং মহানগর ছাড়াও আশেপাশে যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে মানুষজন অনেক বেশি আসে। এবং আমরা পর্যটকদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন সারা বছর অর্থাৎ পুরো সপ্তাহব্যাপী কিন্তু তারা অফিস আদালতে নানান কাজে তারা ব্যস্ত থাকেন, সেক্ষেত্রে পরিবারকে সময় দিতে পারেন না। সেই কারণেই কিন্তু আজকে বিকেলের পর থেকেই পরিবার পরিজন, বন্ধু বান্ধব, সন্তানদেরকে নিয়েও তারা এই জায়গাগুলোতে এসেছেন একটি ভালো সময় কাটানোর জন্য। এবং আমরা দেখেছি এটি ছাড়াও চট্টগ্রামের যে পতেঙ্গা সুন্দর সৈকত রয়েছে সেই জায়গাটিতেও কিন্তু হাজারো মানুষের ঢল দেখেছি। সবকিছু মিলিয়ে বলতে পারি এই যে চট্টগ্রামের যে সমস্ত বিনোদন কেন্দ্রগুলো আছে সবগুলোতে কিন্তু শুক্রবার শনিবার এই সাপ্তাহিক এই 2 দিন ছুটির দিনে মানুষের আনাগোনা অনেক বেশি থাকে, একেবারে লোকারণ্য থাকে এবং মানুষজন এখানটা এসে তাদের যে আনন্দের কথা সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন, উচ্ছ্বাস প্রকাশ করেন। ধন্যবাদ অভি যোগ দেওয়ার জন্য। জেনারেশন জি বা আলফা ভবিষ্যতের এই নাগরিকদের পারিপার্শ্বিক নানা বিষয়ে খেয়াল কতটা? প্রযুক্তিতে ডুবে থাকা এই প্রজন্ম কি সবাইকে নিয়ে ভাবতে পারে? অবাক করার মতো হলেও তাদের মনোজগৎ জুড়ে আছে আগামী সুরক্ষিত বিশ্বের ভাবনা। সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে 3 দিনের লিট ফেস্টে হাতে বানানো ওয়াল ম্যাগাজিন, ড্রয়িং, পেইন্টিংয়ে যার জানান দিয়েছে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা।
দিকে দিকে যুদ্ধ সহিংসতা ছড়িয়ে পড়লে উদ্বেগের রেখা পড়ে শিক্ষার্থীদের কোমল মনে। তবে প্রযুক্তির সাথে সখ্য, উদ্ভাবনের আগ্রহ জেনারেশন জি বা আলফা প্রজন্মকে গড়ে তুলেছে শক্ত ভিতের উপর। রং তুলি, কাগজের মতো নানা উপকরণে সে বার্তায় ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। জোসেফাইট আর্ট অ্যান্ড লিট কার্নিভাল 2025-এ এমন আয়োজনকে শিক্ষায় উৎকর্ষ লাভের প্রস্তুতি হিসেবেও নিচ্ছে কেউ। প্যালেস্টাইনে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি যেগুলো চলছে, যেগুলো কিনা একেবারেই ঠিক হচ্ছে না। এখানে যে আমরা বইগুলো তুলে ধরেছি আমাদের ওয়াল ম্যাগাজিনে, এগুলো আসলে সেই মানুষগুলোর জন্য। কেউ যদি পড়াশোনা ভালো নাও হয়, তো আমি এখানে বুঝতে পারছি যে কেউ রং করেও তার জীবনটা ভালোভাবে চালাতে পারবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো ছিল বিদেশে অ্যাপ্লাই করার জন্য বেশি ভূমিকা রাখে। এই জন্য আমাদের মেইন রিজন ক্লাবিং করার। রাজধানীর সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে 3 দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন দেশের 41টি স্কুলের 300-র বেশি শিক্ষার্থী। ওয়াল ম্যাগাজিন, ড্রয়িং, পেইন্টিং ও নানা কারুশিল্পে তুলে ধরেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও ঝুঁকি, প্রাচীন সভ্যতা থেকে শুরু করে লোকশিল্প সাহিত্যের মতো বিষয়গুলো। এই ইন্সপিরেশনটা দেখে ভালো লেগেছে যে তারা এই কাজটা করতে গিয়ে অনেকগুলো কারুশিল্পের সাথে, হস্তশিল্পের সাথে পরিচিত হয়েছে। শিশুদের মনন বিকাশের জন্য এই উদ্যোগের আসলে কোনো বিকল্প হয় না। সমাজকে, দেশকে এবং বিশ্বকে সে দিতে পারে, এই ভাবনাগুলো বেরিয়ে আনার জন্যই, সেইটা নিয়ে কী কল্পনা করতেছে, বেরিয়ে আনার জন্যই সে কী চিন্তাভাবনা করতেছে, এগুলো জানার জন্য মূলত হচ্ছে এই টপিকগুলো চুজ করা। গত 1 বছরের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে শিক্ষাঙ্গন আবারও প্রাণচঞ্চল। একাডেমিক ক্লাস পরীক্ষার বাইরে এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে অপরিহার্য বলে মনে করেন গুণীজনরা। এখানে যে চিহ্নগুলো আছে এটা দেখে বোঝা যায় যে তারা শুধু পরীক্ষার খাতায় ভালো লেখে না, পরীক্ষার খাতার বাইরে জীবনের খাতায় ভালো লেখার মতো সক্ষমতা তাদের আছে। লেখাপড়া ছাড়া তো আর কিছু বেসিক হচ্ছে লেখাপড়া, এরপরে হচ্ছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, এগুলি সামাজিক কাজ। এই কাজটা শুরু হয়ে গেছে। আমার মনে হয় যে এই প্রজন্মে আপনি যদি আজকে এই প্রদর্শনীর যে প্রদর্শিত দ্রব্যগুলি দেখেন, তাহলেই বুঝবেন যে বাংলাদেশ প্রস্তুত হচ্ছে। শনিবারই শেষ হচ্ছে এই লিট কার্নিভাল। বিজয়ীদের জন্য থাকছে অর্থ পুরস্কার ও সম্মাননা। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নিরাপত্তা ইস্যুতে গানম্যানচে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় মন্ত্রণালয়ে, যেখানে আসন্ন বিসিবি নির্বাচন সামনে রেখে সভাপতি বুলবুলের নিরাপত্তা নিশ্চিতকরণ ও বন্দুকধারী নিয়োগের অনুরোধ জানানো হয়। সম্প্রতি বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন বুলবুল। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে তামিম ইকবালের নাম। ইন্দোনেশিয়ার পার্লামেন্ট সদস্যদের আবাসন ভাতাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ এখন রূপ নিয়েছে পুলিশ বিরোধী আন্দোলনে। নিরাপত্তা বাহিনীর গাড়ি চাপায় এক ডেলিভারি ম্যানের মৃত্যুর জেরে ব্যাপক আকারে দেশটিতে ছড়িয়ে পড়েছে জনরোষ। পুলিশের নৃশংস আচরণের বিচারই এখন মুখ্য দাবি আন্দোলনকারীদের। প্রেসিডেন্ট ও পুলিশ প্রধান ক্ষমা চাওয়ার পরও থামানো যাচ্ছে না ক্ষুব্ধ ছাত্র জনতাকে, আর বিক্ষোভ দমাতে তাই মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। পার্লামেন্ট সদস্যদের ভাতা বৃদ্ধির জেরে গেল 2 সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে ইন্দোনেশিয়া। শুরুতে শান্তিপূর্ণ থাকলেও ক্রমেই তা পরিণত হয় দেশটির কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিক্ষোভে, যার নেপথ্যে রয়েছে এক ডেলিভারি ম্যানের মৃত্যু। বিক্ষোভ ঘিরে গেল বৃহস্পতিবার রাজধানী জাকার্তায় সংঘর্ষে জড়ায় পুলিশ ও আন্দোলনকারীরা। এ সময় নিরাপত্তা কর্মীদের গাড়ি চাপায় নিহত হন 21 বছর বয়সী ডেলিভারি বয় আফফান কুর্নিয়াওয়ান, আন্দোলনে যার কোনো সম্পৃক্ততা ছিল না। খাবার ডেলিভারি করতে গিয়ে নির্মম মৃত্যুর শিকার হতে হয় তাকে। মূলত এই ঘটনা ঘিরেই ভয়াবহ আকারে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। স্বয়ং প্রেসিডেন্ট এমনকি পুলিশ প্রধান ক্ষমা চাইলেও শান্ত হয়নি পরিস্থিতি। উল্টো তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে ইন্দোনেশিয়ার আন্দোলন। যোগ দেয় দেশটির সাধারণ শিক্ষার্থীরা। এক পর্যায়ে সংহতি জানায় দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ। বিক্ষুব্ধ ছাত্র জনতাকে দমাতে সামরিক বাহিনী মোতায়েন করে ইন্দোনেশিয়া সরকার। তাতে আরও সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। তাণ্ডব চলে বিভিন্ন সরকারি ভবন এবং রাজনীতিবিদদের বাসায়। এদিকে অভিনব প্রতিবাদ জানিয়ে নিহত ডেলিভারি রাইডারের পাশে দাঁড়িয়েছে অনেকে। সরকারি হিসাব অনুযায়ী ইন্দোনেশিয়ার একজন পার্লামেন্ট মেম্বার মাসে প্রায় $6,150 বেতন পেয়ে থাকেন, যা দেশটির নাগরিকদের গড় আয়ের তুলনায় 30 গুণ বেশি। এর মধ্যে বাড়তি $3,000 বাড়ি ভাড়ার জন্য। সেপ্টেম্বরে চালু হওয়া বিতর্কিত এই ভাতা নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ হলে ক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো দেশে। এছাড়াও রাজনীতিকদের বিরুদ্ধে রয়েছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। অনিক রহমান, যমুনা নিউজ।
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ডানপন্থী ধনকুবের ও ভুমজাইথাই পার্টি প্রধান আনুতিন চার্নভিরাকুল। গেল সপ্তাহে আদালতের রায়ে পদচ্যুত হন দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা শীর্ষ রাজনৈতিক সিনাওয়াত্রা পরিবারের উত্তরসূরি পেতুংতার্ন সিনাওয়াত্রা। পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে শুক্রবার তার স্থলাভিষিক্ত হয়েছেন আনুতিন চার্নভিরাকুল। থাইল্যান্ডের উদারপন্থী দল পিপলস পার্টির সমর্থনে পপুলিস্ট পিউথাই পার্টি চাই কাশেম নীতিসিরিকে বিপুল ব্যবধানে হারিয়ে থাইল্যান্ডের ক্ষমতায় আসীন হন 58 বছর বয়সী এ ব্যবসায়ী ও রাজনীতিবিদ। নিম্নকক্ষে মোট 492টি ভোটের মাঝে আনুতিন পেয়েছেন 311 ভোট, অন্যদিকে তার প্রতিপক্ষ চাই কাশেম পেয়েছেন 152 ভোট। দর্শক, এ ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।